দর্শক, গত 5 আগস্ট অর্থাৎ 2024-এর 5 আগস্টের কথা বলছি। সেখানে শেখ হাসিনা সরকারের পতনের পরে গত 1 বছরও পার হয়ে গেল। সেই 1 বছরে শেখ হাসিনা সরকারের আমলের চাইতে ভালো কি করতে পারলাম আমরা, সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আমরা ফ্যাসিস্টকে তাড়ালাম, ফ্যাসিস্ট উপাধি দিলাম শেখ হাসিনাকে, কিন্তু সেই উপাধি দেওয়ার পরে তার চাইতে ভালো কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি কিনা গত 1 বছরে, সেটা যদি আতশি কাচের নিচে দিয়েও খুঁজে দেখা হয়, কিংবা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়েও যদি খুঁজে দেখা হয়, তাহলে সেই ব্যাপারটা খুঁজে পাওয়াটা অনেক বেশি কষ্টকর হবে বলেই অনেকে বলেন। বর্তমান সরকারের অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা ছাড়া বাকি সব ক্ষেত্রে ব্যর্থতার কথা বলছে অভ্যন্তরীণ গবেষণা এবং আন্তর্জাতিক গবেষণা। সেরকম মুহূর্তে সবথেকে বেশি আশঙ্কা এবং আতঙ্কের জায়গা সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ বিরোধী এক ধরনের প্রচেষ্টা, মুক্তিযুদ্ধকে ছোট করা, মুক্তিযুদ্ধকে বাইপাস করা, মুক্তিযুদ্ধের ইতিহাস মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, এটাকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছে। এবং মুক্তিযুদ্ধের সঙ্গে যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত বঙ্গবন্ধুর নাম, সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুকেও এখন এতদিন মনে হচ্ছিল যে মূলত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেই জুলাই আন্দোলনটা হয়েছিল, শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্যই আন্দোলনটা হয়েছিল। কিন্তু এখন 1 বছর পরে এসে ব্যাপারটা অন্যরকমভাবে সংজ্ঞায়িত হতে শুরু করেছে। এখন বিভিন্ন কর্মকাণ্ড আবার ভিন্ন ন্যারেটিভ সামনে আনার ব্যাপারে উৎসাহিত করবে হয়তো। সেই ন্যারেটিভটা হচ্ছে যে 24-এর আন্দোলনটা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, নাকি গোটা এই বঙ্গবন্ধু থেকে শুরু করে বাংলাদেশের প্রগতিশীল রাজনীতি এবং প্রগতিশীল চিন্তাভাবনা, মুক্তিযুদ্ধের পক্ষের যে চিন্তাভাবনা, সেই চিন্তা শক্তিটাকে একেবারে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা ছিল কিনা, সেই বিতর্ক এখন উঠেছে। সেই বিতর্ক উস্কে দিয়েছেন আন্দোলনকারীরাই নানা ধরনের কর্মকাণ্ডে। সেই নানা ধরনের কর্মকাণ্ডের মধ্যে একটা ঘটনা, যে ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়নি, কিন্তু ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা ঘটেছে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় কলেজ মূলত। সেই কেন্দ্রীয় কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করার একটা ঘটনা ঘটেছে, যেটা নিয়ে আলাপ করব। সাথে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালচারাল ফ্যাসিস্ট উপাধি দিয়ে যাদেরকে জুতা মারা হলো, তাদেরকে কেন জুতা মারা হলো, ঢালাওভাবে কেন এই অভিযোগ করা হচ্ছে, এবং জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন বেশিরভাগই যাদেরকে এই ফ্যাসিস্ট উপাধি, কালচারাল ফ্যাসিস্ট উপাধি দেয়া হচ্ছে, সেই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং এগুলোকে প্রচার যখন করতে দেখছি রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মীদেরকেও, তখন প্রশ্ন আসে যে কালচারাল ফ্যাসিস্ট হিসেবে যাদের ছবি ছাপানো হয়েছে, তাদের মধ্যে বিএনপিপন্থী সাংবাদিক এবং বিএনপিপন্থী খুবই অ্যাক্টিভিস্ট শাহেদ আলমের নামও রয়েছে। তো শাহেদ আলমও কালচারাল ফ্যাসিস্ট হয়ে গেল কিনা বিএনপির চোখেও, সেই ব্যাপারটাও বুঝে ওঠার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মুক্তিযুদ্ধকে নানাভাবে কলঙ্কিত করা, নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে দেওয়ার প্ল্যান এক ধরনের চলছে কিনা, এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির এই প্ল্যানে আমরা না বুঝে অনেকেই অংশগ্রহণ করে ফেলছি কিনা, সেই প্রশ্ন কিন্তু উত্থাপন করার সময় এসে গেছে। যেমন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে যে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় কলেজের লাইব্রেরি থেকে শত শত মুক্তিযুদ্ধের ইতিহাসের বই জোর করে বের করে নিয়ে এসে মাঠের মধ্যে স্তূপ আকারে সাজিয়ে সেগুলো আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনা কারা ঘটিয়েছে, একটু বোধহয় প্রত্যেকটা রাজনৈতিক দলের একটু তদন্ত করে দেখা উচিত। এবং এই খবরটা গণমাধ্যমে ভাইরাল হয়নি, কিন্তু চ্যানেল 1 এই খবরটাকে সামনে এনেছে, খুবই গুরুত্বর সঙ্গে সামনে এনেছে।
চ্যানেল ওয়ানের মালিকানা কাদের, চ্যানেল ওয়ানের মালিক কে, এই ব্যাপারগুলো আমরা জানি। গিয়াসউদ্দিন আল মামুন অনেক আগে চ্যানেল আই প্রতিষ্ঠিত করেছিলেন, তারপরে আওয়ামী লীগের সময় চ্যানেল আই বন্ধ করে দেওয়া হলো, গিয়াসউদ্দিন আল মামুন জেলে গেলেন, তারপরে এই আওয়ামী লীগ পতনের পরে গিয়াসউদ্দিন মামুন জেল থেকে বের হলেন এবং আবারও চ্যানেল ওয়ান চালু করার উদ্যোগ নিলেন। চ্যানেল ওয়ান চালু হওয়ার প্রক্রিয়াতে রয়েছে, তাদের ইউটিউব ভার্সন শুরু হয়ে গেছে এরই মাঝে, এবং তাদের এই সাহসী যে রিপোর্টিং, এই রিপোর্টিং কিন্তু অনন্য একটা বার্তা দেয়। এই যে মুক্তিযুদ্ধের ইতিহাসের বই পড়ানো হলো, সেখানে অভিযুক্ত হিসেবে নাম আসছে সেই কলেজেরই ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম। কেন তাদের নাম আসবে? বিএনপি ছাত্রদল, তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের আদর্শকে তারা লালন করে, ধারণ করে, এবং তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। তার দল কেন এই ধরনের কাজ করবে? তাহলে কি আমরা এইরকমটা ধরে নেব যে আওয়ামী লীগের আমলে যেমন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি সৈয়দ আশরাফ মন্তব্য করেছিলেন যে ছাত্রলীগে শিবির ঢুকেছে, এখন কি আমরা ধরে নেব যে মানে ছাত্র দলের মধ্যেও সেরকম কর্মকাণ্ড শুরু হয়েছে? ছাত্র দলের তো এই কাজ তাছাড়া করার কথা নয়। চ্যানেল ওয়ানের রিপোর্ট সরাসরি তাদেরকে অভিযোগ করছে, এবং এই সম্পর্কে ওই কলেজের যিনি অধ্যক্ষ, তিনি জানিয়েছেন যে এভাবে ইতিহাস নষ্ট করা, আমরা অনেক চেষ্টা করেছি তাদেরকে নিবৃত করার জন্য, কিন্তু তারা কোনো কথাই শোনেনি, জোর করে এগুলো নিয়ে গেছে। এবং কী কী বই ছিল সেই প্রশ্নের উত্তরে বলেছেন বেশিরভাগই মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক নানা লেখা, এবং মুক্তিযুদ্ধের যে মূল ইতিহাস কয়েক খণ্ডের, প্রায় 11 খণ্ডের যে মুক্তিযুদ্ধের দলিলপত্র, সেগুলোও ছিল সেখানে। সেগুলো যেমন ছিল, তেমনি বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা সহ দু একটা বইও ছিল। তিনি বলেছেন যে, আরেকজন সহকারী অধ্যাপক বলেছেন যে বেশিরভাগই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক লেখা, সেই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক লেখার মাঝে হয়তো দু একটা শেখ হাসিনা কেন্দ্রিক বইও থাকতে পারে, কিন্তু বেশিরভাগই মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই তারা পুড়িয়ে দিয়েছে। এবং প্রিন্সিপাল যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো ভুল ইতিহাসও যদি লিখিত আকারে থাকে, তবুও সেটা দালিলিক প্রমাণের জন্য থাকা উচিত, কারণ ভবিষ্যতে সেটা দলিল হিসেবে সাক্ষ্য দেবে যে এভাবে ভুল ইতিহাস লেখা ছিল। বই পুড়িয়ে দেওয়া কোনো সমাধান নয়। চ্যানেল ওয়ান যখন সেই অনুসন্ধানে কলেজে যায়, আপনারা একটা ভিডিও দেখে নিতে পারেন, যে ভিডিওটা একটা মোবাইল দিয়ে কোনো একটা ছাত্রের করা ভিডিও, মাঠের মধ্যে স্তূপ করে রাখা বই, এবং সেই বই পরবর্তীতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চ্যানেল ওয়ানের রিপোর্টার যখন সেখানে যায়, তখন প্রিন্সিপালের রুমে ঢুকে পড়েন যারা এই কাজ করেছেন তারা। চ্যানেল ওয়ানকে নিবৃত করার চেষ্টা করেন। তার মতামত জানতে চাইলে তিনি বলেন যে আমি একটু পরে কথা বলবো, সেন্ট্রাল থেকে মানে ফোন দিচ্ছে, কথা বলে তারপরে কথা বলবো। পরে আর কোনো কথা বলেননি। একজনের সঙ্গে কথা বলা হয়েছে যে এই কাজটার নেতৃত্ব দিয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখানে মুক্তিযুদ্ধের কি কি বই ছিল। তিনি বলার চেষ্টা করেছেন যে এখানে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস যেগুলো আছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস আছে এরকম বইয়ের কোন কোন বই ছিল। তিনি একটি মাত্র বই বঙ্গবন্ধুকে নিয়ে, তাও পুরো বলতে পারেননি, বলেছেন যে পোয়েট অফ এরকম কিছু একটা বলার চেষ্টা করেছেন, বলে দ্বিতীয় কোনো বইয়ের নামের আংশিকও তিনি বলতে পারেননি। এবং সেখানেই প্রমাণ হয় যে ব্যাপারটা না জেনে না বুঝে শুধুমাত্র রাজনৈতিক কারণে ব্যাপারটা করা হয়েছে, এবং সেই রাজনীতি মানে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির আদর্শ, যেটা ছাত্রদলের মধ্যে থাকার কথা নয়, বিএনপির মধ্যে থাকার কথা নয়। এখন ব্যাপার হচ্ছে যে তারা অন্য কারো দ্বারা প্রভাবিত হয়েছে কিনা, কেউ তাদের মোটিভেট করেছে কিনা, সেটা বোধহয় বিএনপির দল থেকে এই ব্যাপারগুলো খোঁজখবর নেওয়া উচিত, কারণ এই দৃষ্টান্তগুলো ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াতে পারে। এই ঘটনা যখন ঘটলো, মারাত্মক ঘটনা, তখন আমরা দেখলাম গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালচারাল ফ্যাসিস্ট বলে কালচারাল অঙ্গনের, ক্রীড়া অঙ্গনের লোকদের ছবি, যারা বঙ্গবন্ধুর
15ই আগস্ট উপলক্ষে মানে নির্মম হত্যাযজ্ঞ উপলক্ষে শোক প্রকাশ করেছিলেন ফেসবুকে, তাদেরকে ভিলেন হিসেবে, তাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে প্রচুর পোস্টার ছাপিয়ে, ব্যানার ছাপিয়ে কে বা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করলো। তার আগের দিন 15ই আগস্ট, 14ই আগস্ট রাত থেকে 15ই আগস্ট পর্যন্ত আমরা 32 নম্বরে দেখলাম যে যাদের থাকার কথা, 32 নম্বরে মব করার জন্য যাদের থাকার কথা, সেই এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো কিছু হয়নি, কিংবা যাদেরকে মানে বঙ্গবন্ধুর সব থেকে বড় শত্রু বলা হয় কিংবা যাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলা হয়, তাদেরও সেখানে কোনো অ্যাক্টিভিটিস করতে দেখিনি। অথচ অতি উৎসাহী লোকজন সেখানে বিভিন্ন স্লোগান দিয়েছে বিএনপির নামে, তারেক রহমানের নামে, যেগুলো বিএনপির জন্য খুবই ক্ষতির কারণ, তারেক রহমানের ইমেজের জন্য খুবই ক্ষতির কারণ। এই কাজগুলো করে এক ধরনের মবের সৃষ্টি করা হয়েছে। তারাও কি এই কালচারাল ফ্যাসিস্ট যাদেরকে উপাধি দেওয়া হয়েছে সেটার পক্ষে? আমরা তো সেখানে শাহেদ আলমের নামও দেখেছি, শাহেদ আলমের ছবি দেখেছি, পোস্টার দেখেছি। তো শাহেদ আলমকে আমরা জানি যে বিএনপি পন্থী যদি একজন দুইজন সাংবাদিক কিংবা অ্যাক্টিভিস্ট থাকেন যারা বিএনপির পারপাস সার্ভ করছেন এবং বিএনপির পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেন অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, তার মধ্যে শাহেদ আলম একজন। সেই শাহেদ আলম হঠাৎ করে কালচারাল ফ্যাসিস্ট হয়ে গেল এবং তাকে কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দেয়া হলো। যে আব্দুল নূর তুষাররা বিগত সময়ে সরকারের সমালোচনায় মুখর ছিলেন, যারা অনেকেই ছিলেন সরকারের সমালোচনায় মুখর, এবং সেখানে বেশিরভাগই ছিলেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা এবং জুলাই আন্দোলনের যে কোনোভাবেই হোক অবদান ছিল তাদেরকেও কালচারাল ফ্যাসিস্ট হিসেবে সেখানে চিহ্নিত করা হলো এবং জুতা মারা হলো। এই ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণিত হলো? সেখানে আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি, শেখ হাসিনাকে আপনি নানাভাবে তার কর্মের জন্য অপমানিত করেন, এটা করেন, ওটা করেন। তাতে 15ই আগস্টে যে সাধারণ মানুষরা বঙ্গবন্ধুর প্রতি শোক জানিয়েছে তারা হয়তো কিছুই বলবে না, তারা টু শব্দটাও করবে না। কিন্তু যখন আপনি বঙ্গবন্ধুকে জুতা মারতে চাইবেন, যখন বঙ্গবন্ধুর 15ই আগস্ট উপলক্ষে শোক দিবস যারা করেছেন, আমি নিশ্চিত তারা বেশিরভাগই আওয়ামী লীগ করেন না এবং তাদের আওয়ামী লীগের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। যেমন শাকিব খানের বাড়ি গোপালগঞ্জ এলাকায়। তো গোপালগঞ্জ এলাকায় বাড়ি হওয়া সত্ত্বেও শাকিব খানকে কখনো কি দেখেছি আমরা বিগত আওয়ামী লীগ সময়ে আওয়ামী লীগের কোনো ধরনের কারো সঙ্গে তার সংশ্লিষ্টতার কোনো খবর কি আমরা পাইনি। তো তারপরে শাকিব খান যখন 15ই আগস্টে শোক পালন করছে, সে কালচারাল ফ্যাসিস্ট তাকে আপনি বানিয়ে দিচ্ছেন। এই কর্মগুলো, খায়রুল বাশারকে যে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, আরশ খান যে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। এবং এতে যদি এই মানে বিএনপিরও এক ধরনের সাঁই থাকে, তাহলে আমার মনে হয় যে বিএনপির রাজনীতি ভুল পথে অগ্রসর করার চেষ্টা করছে কেউ। একেবারে সেন্ট্রাল থেকে করা হচ্ছে না। সেন্ট্রাল থেকে তাদের রাজনীতি আগের তুলনায় অনেক বেশি পরিশুদ্ধ রাজনীতি হয়েছে। ভালো ওয়েতে রাজনীতি করার কথা প্রতিনিয়ত তারেক রহমানের মুখে আমরা শুনছি। কিন্তু মানে এই যে তৃণমূলে যারা করছেন, অতি উৎসাহী হয়ে এই কাজগুলো যারা করছেন, তারা আদতে কি মেসেজ দিতে চান? তারা কি এই মেসেজ দিতে চান যে যারা এই মানে স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, তাদের সঙ্গে এক কাতারে মিলে মিশে গিয়ে এই মুক্তিযুদ্ধ বিরোধী নানা ধরনের অ্যাক্টিভিটিসে তারা জড়িয়ে পড়বেন, যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। গতকালকে আমিও ব্যক্তিগতভাবে ফেসবুকে একটা লেখা লিখেছিলাম। আওয়ামী লীগের লোকদেরও দেখেছি যে সকল কালচারাল অঙ্গনের মানুষ, ক্রীড়াঙ্গনের মানুষ আওয়ামী লীগ করেন না কিন্তু বঙ্গবন্ধুর 15ই আগস্ট উপলক্ষে শোক প্রকাশ করেছেন, তাদেরকে আওয়ামী লীগ বানানোর একটা চেষ্টা, আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদের সেই চেষ্টা রয়েছে। তারা সেই চেষ্টার মাধ্যমে যেটা করছেন সেটা হচ্ছে যে এই মানুষগুলোকে আরও বেশি বিতর্কিত করে ফেলছেন এবং এই মানুষগুলোকে মবের দিকে ঠেলে দিচ্ছেন। এমনও তো পরিবেশ তৈরি হতে পারে যে আপনারা যখন তাদেরকে গণহারে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবেন,
তখন হয়তো শাকিব খানের সিনেমা চলছে কোনো হলে, সেই হলে মব ধেয়ে যাবে, সেই হল ভাঙচুর করা হবে, শাকিব খানের সিনেমার ব্যানার পোস্টার সব পুড়িয়ে দেওয়া হবে। এরকমটা কি আপনারা চাইছেন যে তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে আপনাদের এক ধরনের মানে জয়গান গাওয়ার মাধ্যমে তাদেরকেও বিপদে ফেলতে চান আপনারা, তাদের দিকে মব ধেয়ে যাক সেটাও চান? সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেটা চলছে সেটাকে আদতে রাজনীতি বলে না, এবং বাংলাদেশের রাজনীতি আদতে কারো কন্ট্রোলে নেই বলে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বই পুড়িয়ে দেয়া হচ্ছে, এবং যারা পুড়িয়ে দিচ্ছে তাদের এইটা পুড়িয়ে দেওয়ার কোনোভাবে কথাই নয়। তারা এই আদর্শ লালন করে বলে আমি কোনোভাবেই বিশ্বাস করি না। আবার মানে কালচারাল অ্যাক্টিভিটিস, মানে কালচারাল ফ্যাসিস্ট বলে যে কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো, সেটা ইতিহাসের মানে ইতিহাসে একদিন নির্মম সাক্ষ্য দেবে। সেই সাক্ষ্যর দিন কে কিভাবে বিপদে পড়বে সেটা কিন্তু বলা যায় না। গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার গতকালকে একটা টক শোতে বলেছেন যে এই কাজটা যারা করছে তারা নতুন ফ্যাসিজমের জন্ম দিচ্ছে। তারা মূলত চায় না যে আগামী নির্বাচনটা হোক, আগামী নির্বাচনের আগে নানা ইস্যু তৈরি করে দেশটাকে একটা গণ্ডগোলের দিকে নিয়ে যেতে চায়, এবং তারা নিজেদের আখের গোছাতে চায়। এই কথাও বলেছেন যে আপনি কালচারাল ফ্যাসিস্ট বলছেন আমাকে, আব্দুন নূর তুষারও ওই দলে রয়েছেন, আমাকে আপনি কালচারাল ফ্যাসিস্ট বলছেন যে আমি কোনোদিন কোনো সরকারের মানে এক পয়সার কোনো সুবিধা নিইনি, অথচ আপনার সরকারের মধ্যেই দুজন কালচারাল ফ্যাসিস্ট, মানে যদি কালচারাল ফ্যাসিস্ট বলতে হয়, যদি বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্টের কারণে কালচারাল ফ্যাসিস্ট বলেন, তাহলে আসিফ নজরুলকে আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলছেন না কেন? উপদেষ্টা হওয়ার কয়েকদিন আগে মোস্তফা সরোয়ার ফারুকী যে 32 নম্বরের বাড়ি ভাঙা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন যে এই সরকার প্রফেসর ইউনূসের শপথ নেওয়ার পরের দিনই প্রথম কাজ হবে 32 নম্বরে যাওয়া এবং 32 নম্বরের বাড়িটাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে দেয়া এবং সেখানকার ইতিহাস সংগ্রহ করা। তো ফারুকীকে আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলছেন না কেন? তার মানে এদের খুব একটা সুমতলব নেই, এদের একটা কুমতলব রয়েছে। কুমতলবের মধ্যে তিনি বলতে চাচ্ছেন নির্বাচনকে পিছিয়ে দেয়া। আপনারা কালচারাল ফ্যাসিস্ট বলে যারা নিরপেক্ষ থাকতে চাই, যারা সব ভুলের ব্যাপারে কথা বলতে চাই, তাদেরকে বিতর্কিত করছেন একদিকে, আর একদিকে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলছেন। আরেকদিকে আপনারা ভোরবেলায় হাঁসের মাংস খেতে যাচ্ছেন, হাঁসের মাংস না পেলে আপনারা ওয়েস্টিনে যাচ্ছেন ছুটে, সেগুলোর অর্থের যোগান কোত্থেকে আসছে সেই প্রশ্নগুলোর সমাধান হচ্ছে না। এমনভাবে তির্যকভাবে আব্দুন নূর তুষার ব্যাপারগুলো বলার চেষ্টা করেছেন এবং বলেছেন যে যে কেউ এই কর্মকাণ্ড যারা করছেন, যে কেউ একজন রাজি হয়ে যান না আমার সঙ্গে ডিবেট করার জন্য, বাংলায় যে বাংলা ভাষা বোঝেন, বাংলা ভাষায় কথা বলতে পারেন, আসেন ডিবেট করে আপনি যদি জেতেন তাহলে আপনাকে বিজয়ী ঘোষণা করা হবে। এই যে মানে আপনি যাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলছেন তাদের যে শক্ত অবস্থান, নৈতিক অবস্থান, যাদের নৈতিক স্খলন হয়নি, তাদেরকে যখন আপনি বিতর্কিত করবেন তখন হবে কি? তখন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পক্ষে যে সমর্থনটা ছিল এতদিন, মৌন হোক কিংবা প্রকাশ্য হোক, যে সমর্থনটা আপনার পক্ষে ছিল সেই সমর্থনটা ক্রমেই নষ্ট হয়ে যাবে। একসময় দেখা যাবে যে সবাই আপনার বিপক্ষ দল হয়ে গেছে। সেদিন কিন্তু খুব একটা ভালো দৃষ্টান্ত স্থাপিত হবে না। সব মিলিয়ে দর্শক, আমরা কোন পথে যাচ্ছি আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।